বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আমি যে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, যে বিষয়ের উপরে আমার ধারাবাহিক আলোচনা চলছে, সেই বিষয়ের যে 7টি মৌলিক পথ চলার পাথেয়, অর্থাৎ আমরা যে পথে এখন শান্তি এবং নিরাপত্তার জন্য আল্লাহ তাআলার একত্ব এবং তার সর্বশক্তিমান হওয়ার দাবি এবং অবস্থানকে ধারণ করে এবং মুহাম্মদ মুস্তাফা ইসলামের চারিত্রিক এবং কর্মময় জীবনের কর্মকাণ্ড বা জীবনচক্রকে ধারণ করে অনুসরণ করে একইভাবে মানব জাতির পথ চলার বর্তমান সময়ের সমস্যার রূপচিত্র তথ্য প্রকৃতির ব্যাখ্যা শুধু দান করলেই হবে না, একটি ব্যবস্থাপনার সাথে দিতে হবে, যে ব্যবস্থাপনা দিয়ে এই সমস্যাগুলি, অর্থাৎ যে সমস্যাকে কেন্দ্র করে আমি এখন আলোচনা শুরু করতে যাচ্ছি, সেই সমস্যার শান্তিপূর্ণ, নিবিড় এবং স্থায়ী সমাধান হবে সকলের জন্য, শান্তি নিরাপত্তার কারণে। এই বিষয়ের উপরে আলোচনার জন্য আমি যে 3টি ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, এই 7টি স্তম্ভকে ধারণ করে আমি এখানে যে 7টি বিষয় উপস্থাপন করেছি, এটা 7টি স্তম্ভ। আল্লাহর একত্ব, মুহাম্মদ ইসলামের জীবন চরিত্র, চাল চরিত্রের অনুসরণ, মানব জাতির বর্তমান সমস্যার রূপচিত্র তথ্য এবং মহান স্রষ্টার সৃষ্টিপূর্ব মহাপরিকল্পনা তত্ত্ব। মহাপরিকল্পনার জ্ঞান তত্ত্বের ভিত্তিতে নীতি কানুন প্রণয়ন, এই যে বিষয় যা আমি আলোচনা করে আসছি। তারপর 5 নম্বরে আছে মানব দেহের জিন তত্ত্বের গতিচক্র, যা আলোচনা হয়েছে। 6 নম্বরে মানুষের সামাজিক এবং পারিবারিক জীবনের সকল সমস্যার বিশ্লেষণ করতে হবে জিন চরিত্র সৃষ্টি তত্ত্বের আলোকে, যা এখন আমি আলোচনার মাধ্যমে আলোচনার ভিতরে বিষয়গুলি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তারপর 7 নম্বরে আছে মানব জাতির চলমান রাষ্ট্র কাঠামো অটুট রেখে, অর্থাৎ আমি সকল মানুষকে এক জাতি, এক ধর্ম, এক অবস্থানে নিয়ে আসবো, এরকম কোনো চিন্তা করে অবস্থা এবং এটার কোনো প্রয়োজন নেই, এবং মুহাম্মদ ইসলামের জীবনচক্র বা তার দর্শন তত্ত্বের মধ্যে তা নাই। আমি যতটুকু বুঝেছি, আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিয়েছে, তাহলে কি আছে? ইসলাম তথা সামাজিক শান্তির জন্য ইসলাম ধর্ম কে গ্রহণ করবে, কে গ্রহণ করবে না, এটা প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব চিন্তা চেতনা স্বাধীনতার বিষয়। কিন্তু ইসলাম ভিত্তিক, অর্থাৎ মুহাম্মদ ইসলামের অনুসরণে যে সমাজ, সে সমাজ সকলের জন্য শান্তি নিরাপত্তার কারণ হবে এবং মুহাম্মদ ইসলামের আদর্শিক চারিত্রিক বৈশিষ্ট্য এটা। আর এর জন্য এই চরিত্র, এই বৈশিষ্ট্য, এই কর্ম কৌশল তার জীবন থেকে আমি যা বুঝেছি, যা শিখেছি, আল্লাহ তাআলা আমাকে যা শিখিয়েছে, সেই শিক্ষানু অনুসারে আমি একটি ব্যবস্থাপনা চিত্রতত্ত্ব লিখেছি, যেটা নাকি এই বইয়ের মধ্যে সবিস্তারে লিখিত, যা আমি আপনাদেরকে আগেই দেখা হচ্ছি। পরিবর্তন, এই বইকে অনুসরণ করে এই গ্রন্থের মধ্যে প্রায় 700 পৃষ্ঠার বই গ্রন্থটি, এই গ্রন্থটির মধ্যে একটি সমাজ ব্যবস্থাপনা উপস্থাপন করা হয়েছে, আর সেই সমাজ ব্যবস্থাপনার নাম হলো পারিবারিক ব্যবস্থা। অর্থাৎ একটি সমাজ মসজিদ কেন্দ্রিক বা একটি যে কোনো সমাজ, একটি সামাজিক কাঠামো আছে। আর আমাদের দেশে, বিশেষ করে আমাদের বাংলাদেশে মুসলমান হিসাবে আমরা 90% বেশি, আর আমাদের সমাজে প্রত্যেকটি সমাজেরই, অর্থাৎ
সামাজিক কাঠামোর কেন্দ্রস্থলে মসজিদ বিদ্যমান। মসজিদকে কেন্দ্র করেই সমাজটা প্রবাহিত, চলমান বা সৃষ্টি হচ্ছে। আর মসজিদ কেন্দ্রিক নয় এরকম যে ব্যবস্থা যেটুকু আছে সেটা অন্যান্য ধর্ম অবলম্বীদের, হিন্দু, খ্রিস্টান বা অন্য ধর্ম যারা আছে তাদের মধ্যে, যদিও এই ব্যবস্থাটা মসজিদ, যেহেতু মসজিদ নাই, মসজিদ কেন্দ্রিক নাই, তারপরেও তাদের মধ্যেও একটি ধর্মভিত্তিক সমাজ কাঠামো বিদ্যমান। এটা আল্লাহ তাআলার সৃষ্টির প্রবাহমান ধারা। এটা কেউ নিজের থেকে সৃষ্টি করে নেয় না এবং কেউ কোনো মহাপরিকল্পনা করে সৃষ্টি কেউ করে না। পরিকল্পিতভাবে কোনো সমাজ কাঠামো এভাবে সৃষ্টি করে না। তবে এটা পরিকল্পনা কে করছেন? আমরা আদির থেকে দেখে আসতেছি, প্রবাহমান আছে, চলমান আছে। সেটা হলো মসজিদ কেন্দ্রিক একটি পারিবারিক কাঠামো অটোমেটিক আছে, যদিও এটাকে পারিবারিক বলা হয় না। তবে সেখানে মসজিদ কেন্দ্রিক জীবন প্রবাহ যদিও আমাদের আছে, কিন্তু সেটা কোনো সাংগঠনিক কার্যকরী কাঠামোতে নেই। শুধু 5 বেলা 5 ওয়াক্ত নামাজের জন্য কিছু মানুষ যায়, যার যা যেমন খুশি তেমন ভাবে যা আসে, এতটুকু। যার ফলশ্রুতিতে এই সমাজ কাঠামোতে যত সমস্যা আছে, এই সমস্যার সাথে মসজিদের এবং সমাধান করার জন্য মসজিদ কেন্দ্রিক কোনো ব্যবস্থাপনা নাই। যেটুকু ব্যবস্থা আছে শুধু শুধু হলো মসজিদের নামাজ পড়ার ব্যবস্থা, আর কিছু নেই। বাহ্যিক নামাজ 5 ওয়াক্ত। এখন আমি এখানে এই বিষয়টাকে 5 ওয়াক্ত নামাজের জন্য যে মসজিদ, এই মসজিদকে কেন্দ্র করে একটি পারিবারিক কাঠামো তৈরি করার আমার গবেষণা, আমার আল্লাহ তাআলার দেওয়া যে জ্ঞান, সেই জ্ঞানের ভিত্তিতে আমি তৈরি করেছি। পুরো একটা সিস্টেমেটিক কাঠামো, বিধিবিধান সহ সব তৈরি করা আছে। আর এই বিধিবিধান, এই সিস্টেম, এই কাঠামো তৈরি এবং এই লেখা যা হয়েছে, আল্লাহ তাআলা যা আমার দিয়ে লেখিয়েছেন, তা এই 7টি স্তম্ভকে ধারণ করা আছে। যা আমি এই 7 স্তম্ভ আপনাদেরকে শোনালাম, বা যেটা আমি কম্পিউটারের পর্দাতে ধারণ করে মোবাইলের মনিটরে আমি আপনাদেরকে দেখার সুযোগ করে দিয়েছি। আপনারা নিশ্চয়ই পড়তে পারতেছেন, পড়তে পারবেন। এই 7টা স্তম্ভকে ধারণ করে সে পারিবারিক ব্যবস্থা চলমান থাকবে এবং কর্ম কাঠামো সমস্ত সমস্যার সমাধান কাঠামো হবে। আর সেই সমস্যার সমাধান কে করবে? রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামো এখন যেভাবে আছে সেইভাবে থাকবে না, বা সেই কাঠামো এখন যেভাবে চলে সেটা। এখানে পারিবারিক ব্যবস্থা বলতে আমি প্রথমে একটু ব্যাখ্যা করে নেই। আমি যদিও আগের ভিডিওগুলিতে ব্যাখ্যা করেছি, আমরা পারিবারিক বললেই আমাদের একটা নিজস্ব ঘরে চলে আসতে পারি পারিবারিক ব্যবস্থাটার কাঠামোকে বোঝানোর জন্য। আমি বা আমার সংসারে, আমার পরিবারে, একজন ব্যক্তির পরিবারে 3 জন 5 জন 7 জন বা 10 জনের একটি পরিবারে, সেখানে অটোমেটিক একটা সিস্টেম দ্বারা চালিত। পরিবারটা সৃষ্টি হয়েছে একজন নেতাকে, একজন ব্যক্তিকে, একজন পিতাকে কেন্দ্র করে। পরিবার বলতে সেখানে একজন পিতা আছেন, যিনি এই পরিবারের মধ্যমণি, নেতা, এবং তাকে কেন্দ্র করে তার মধ্যে পরিবার সৃষ্টি হয়েছে, তার মাধ্যমে পরিবার সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা এর বিধান এটা। তার প্রথম তিনি একা ছিলেন, তিনি দ্বিতীয় জন তার সাথে গ্রহণ করলেন, যাকে বলা হয় স্ত্রী। এর পরবর্তীতে তার পারিবারিক জীবনের সম্প্রসারণ ছেলে মেয়ে। আবার সে পরিবারে যদি তার পূর্ব আদি কেউ থাকেন, অর্থাৎ তার ওই পরিবার যিনি সৃষ্টি হচ্ছে, যে পরিবার, যে পিতাকে কেন্দ্র করে, তার যদি পিতা মাতা থাকেন, তিনিও সে পরিবারের অংশ। এই পরিবারটা চলে কিভাবে? একটি কোনো সংবিধানের বিধিবিধান অনুসরণ করে কেউ আইন কানুন দিয়ে এটা চালাচ্ছে না।
কিন্তু একটা সুনির্দিষ্ট সুকৌশলী ব্যবস্থা দিয়া সেটা পরিবার রূপটা যতক্ষণ আছে সেখানে একটি সুকৌশলী ব্যবস্থা কিন্তু প্রবাহমান আছে। এটা সর্বত্র আমরা দেখতে পাই। এখন এই পারিবারিক এই রূপ কাঠামোটাকেই আমি সামাজিক রূপ দেওয়ার জন্য একটি ব্যবস্থাপনা চিত্র তৈরি করেছি। সেটা আমার এই অন্যান্য বক্তব্যগুলি যা আমি ইতিপূর্বে প্রায় 60টির মতো বক্তব্য দিয়ে আসছি সেগুলি আপনারা শুনলেই বুঝতে পারবেন। এখন আমার এখানে এখনকার বিষয় হচ্ছে একটি আলোচ্য বিষয়, আজকের বর্তমান আমার বাংলাদেশের বর্তমান যে সামাজিক অস্থিরতা চলছে, রাষ্ট্র কাঠামোতে যে পরিবর্তন চলছে, এর সাথে যে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিয়েছে, তার মধ্যে গত এই রমজান মাস প্রবেশের সাথে সাথে দুইটা ঘটনা ঘটেছে। বহু ঘটনা আছে, কিন্তু আমি দুইটা একই ঘটনার দুইটি রূপ আমি যা ঘটেছে তার সাথে পারিবারিক সমাজ কাঠামো দিয়ে তার সমস্যার সমাধানের চিত্র আমি উপস্থাপন করি। ঘটনা দুটি হচ্ছে, একটি হলো যে আপনার লালমাটিয়াতে, ঢাকা লালমাটিয়াতে দুইজন নারী চা সিগারেট পান করতেছিল, তাকে কেন্দ্র করে সেখানে যে যা ঘটেছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে কেন্দ্র করে সেখানের সে স্থানে এক কর্মচারীর সাথে যে ঘটনা ঘটেছে, এগুলি আপনারা জানেন, এগুলি নিয়ে ভিডিও ওই সমস্ত আলোচনা আমার করার দরকার নেই। কি ঘটেছে তা সবার জানা। আমি যা বলতে চাচ্ছি তা হলো এই সমস্যা যেটা এখানে প্রতিষ্ঠিত এবং প্রবাহমান, সমাধানটা কি? সমাধান করার জন্য এক পক্ষ তার ধর্মীয় প্রেরণা বা তার নিজের চেতনা মোতাবেক সে নারীদেরকে বাধা দিয়েছে, সেখানে হট্টগোল হয়েছে, সেখানে আক্রমণ, পাল্টা আক্রমণ, অনেক কিছু ঘটেছে। ঠিক এমনিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকাতে যে ঘটনা ঘটছে তার জন্য একজনের চাকরি গিয়েছে, মামলা হয়েছে, আবার তাকে জামিন দেওয়া হয়েছে, আবার তাকে বীরের মতো মামলা দিয়ে সাজানো হয়েছে। এই সমস্ত ঘটনার মধ্যে দিয়া শুধু সমস্যার চিত্রটাই প্রকাশিত হয়েছে, কিন্তু সমাধানটা কি? এগুলি ঘটে আসছে পূর্বের থেকে, আর ঘটতে থাকবে। সমাধান তো হলো এটা, যাতে এই সমস্ত ঘটনাগুলি আর ঘটবে না, এবং না ঘটার জন্য কি কি করতে হবে, তো সমাধানের জন্য কি কি করতে হবে, কি করলে সমাধান হবে এবং নিবিড়, স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধান হবে, এই বিষয়টাকে নিয়ে হলো আমার আলোচনা। চলুন আমরা প্রথম আমার পারিবারিক ব্যবস্থাতে প্রবেশ করি। পারিবারিক ব্যবস্থাতে যদি আপনি প্রবেশ করেন, তাহলে আপনার সম্মুখে আমি যে চিত্রটি উপস্থাপন করব, সেই চিত্রটি আমার চারপাশে এখন ব্যাপকভাবেই বিদ্যমান, কিন্তু এই মুহূর্তে আমি সেই চিত্রটি আপনাদেরকে একটি আমার গ্রন্থ থেকে এই কম্পিউটারের পর্দার অবস্থান থেকেই আমি আপনাদেরকে সেটা প্রদর্শন করার পর আপনারা সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করব, তখন আপনি বুঝতে পারবেন যে কিভাবে সমাধান হবে। বন্ধুগণ, এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি একটি গ্রাফিক্যাল চিত্র আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। এই গ্রাফিক্যাল চিত্রটি যদি আপনাদেরকে আমি বুঝাইতে পারি, তাইলে আপনার সমস্যার কি সমাধান কিভাবে হবে এই বিষয়টা আপনারা সহজেই অনুধাবন করতে পারবেন। এই যে এই গ্রাফিক্যাল চিত্রের এই অংশটুকু, এটা হচ্ছে একটি মসজিদ। এই মসজিদ কেন্দ্রিক
মসজিদ কেন্দ্রিক, এই যে আমি যা ধরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, মসজিদ কেন্দ্রিক একটি কাঠামো চিত্র আছে, যা নির্বাচনের মাধ্যমে এই কাঠামোটা তৈরি হবে। অর্থাৎ মসজিদ কেন্দ্রিক যে সমাজটি, সে সমাজে যারা ভোটার আছেন, যারা যে পরিবারগুলি আছেন, সবাই সম্মিলিতভাবে মসজিদে একত্রিত হয়ে তাদের মধ্যে থেকে নির্বাচনের মাধ্যমে একটি সমাজ কাঠামো, সমাজ পরিচালনা ব্যবস্থাপনা তৈরি করে নেবে। সে ব্যবস্থাপনার নাম এখানে সব দেওয়া আছে, যে দেখতে পাচ্ছেন, স্থানীয় ওই পাড়া মহল্লা পরিবার প্রধান, নিরাপত্তা বিভাগ প্রধান, পরিবেশ বিভাগ প্রধান, এরকম 7টি বিভাগীয়, অর্থাৎ মৌলিক অধিকারের যে 7টি বিষয় আছে সেটাকে পরিচালনা করার জন্য একজনকে প্রদান করে প্রত্যেকটা পাড়া মহল্লা, অর্থাৎ প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক একটি নির্বাচিত কাঠামো তৈরি করে নেওয়া হবে, এবং সেটা বর্তমান সময়ের জন্য নির্দলীয় ব্যক্তিদেরকে দিয়ে। এটা আমার প্রস্তাব। আমি বিষয়গুলি পূর্বের ভিডিওতে আমি সম্পূর্ণভাবে বিষয়গুলি ব্যাখ্যা করে আপনাদেরকে শুনিয়েছি। এখন এর সাথে দেখেন, আরো যে বিষয়টি আমি খুব দৃঢ়ভাবে উপস্থাপন করতে চাই, সেটা হলো যে প্রত্যেকটা এই মসজিদ কেন্দ্রিক সমাজের মধ্যে বয়সভিত্তিক আরো কিছু কাঠামো তৈরি করা আছে। বয়সভিত্তিক কাঠামোগুলি দেখেন, এখানে লেখা আছে হাজারা কাউন্সিল। এটা একটি সাংগঠনিক কাঠামো, অর্থাৎ পারিবারিক ব্যবস্থার, সমাজ ব্যবস্থার ভিতরে বয়সভিত্তিক এবং নারী পুরুষের মধ্যে যে গ্রেডিং করা হচ্ছে, সেই গ্রেডিংগুলি আমি এখানে লিখেছি। ইসমাইল ব্রিগেড, ইসমাইল কমান্ড, ইসমাইল কাউন্সিল, ইব্রাহিম কাউন্সিল, এগুলি হলো বয়সভিত্তিক। 15 বছরের পর্যন্ত একরকম, 25 বছর পর্যন্ত ইসমাইল কমান্ড, এবং 25 বছরের ঊর্ধ্বে 40 পর্যন্ত ইসমাইল কাউন্সিল, আর 40-এর উপরে যাওয়ার পর সেখানে হয়ে গেল ইব্রাহিম কাউন্সিল। এই যে তথ্যগুলি আমি, এই যে বিভাগগুলি প্রত্যেকটা পাড়া মহল্লাতে তৈরি করার প্রোগ্রাম, পরিকল্পনা লিখিতভাবে আমি উপস্থাপন করেছি। এই গ্রাফিক্যাল চিত্র দিয়ে আমি সমস্তগুলিকে আমি বোঝানোর চেষ্টা করেছি, যা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি। এখন আপনি আসুন আমরা এই বিষয়টাকে আরো ব্যাপক হারে আলোচনা করি। যে আলোচনাটা আমি শুরু করলাম 2টা ঘটনাকে কেন্দ্র করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর, নারী শিক্ষার্থীর সাথে যে ঘটেছে, আর লালমিয়ার মাটিয়াতে যে 2 নারী, তারাও শিক্ষার্থী, যা জানা গেছে যে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সম্ভবত তারা চা পান, সিগারেট পান, এই সমস্ত করেছে। এগুলিকে নিয়ে যা ঘটেছে, এখন আমরা আমাদের সমাজে এবং ইসলামিক সমাজে, বিশেষ করে আমরা তো ইসলামিক সমাজে এই জন্য বলতে চাচ্ছি যে আমরা 90% মুসলমান, যারা এখানে এই সমস্ত ব্যক্তিকে, অর্থাৎ এই কর্মচিত্রকে, ধূমপান এবং পর্দার বিষয় নিয়ে যে কথাগুলি আসছে, এগুলিকে যারা বন্ধ করতে চান, যারা এটার বিরোধিতা করতে চান, তাদের অবস্থানকে আমি সমর্থনও করতেছি না, এবং তার বিরোধিতা আমি করতেছি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এটা সমাধান আপনি চান কিনা। আর আপনি একজনের উপরে সরাও হয়ে তাকে দিয়ে, তাকে আপনি আঘাত করে, এটার কি সমাধান হবে? কখনো হয়েছে? আর এই সমাধান যে হবে না, এই আঘাত করা বা এই আক্রমণ করা, এগুলি যখন আপনি যে সেন্সে করতেছেন, অর্থাৎ কি জন্য করতেছেন, যে আপনি ইসলামিক সমাজ বা ইসলামিক চিন্তা চেতনার আপনার ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছেন,
আমি মুসলমান, আমার সমাজের নারীরা পর্দাশীল হবে। হ্যাঁ, আপনার নিজের ঘরেরটা আপনি করতে পারেন, সেখানে আপনার অধিকার আছে, কিন্তু আপনার বাহিরে তো সেই অধিকার নাই, এবং রাষ্ট্র কাঠামোর ভিতরেও এরকম কোনো ব্যবস্থা নাই। আপনি যা করতে চাচ্ছেন সেটা করার জন্য তো বৈধ ওয়ে প্রয়োজন। আর বৈধ ওয়ে যখন আপনি খুঁজবেন, তখন তো আপনাকে আপনার মতো তো চিন্তা করলে তো আপনি পারবেন না। কারণ আপনি এই ওয়েটা খুঁজবেন কিসের ভিত্তিতে? ইসলামিক ভিত্তিতে। তাইলে তো আপনাকে অনুসরণ করতে হবে মুহাম্মদ মুসা ইসলাম। মুহাম্মদ মুসা ইসলাম তার জীবনে কি এরকম কিছু করেছেন? তিনি পর্দা করতে, পর্দা শিখাইছেন ভালো কথা, কিন্তু যেই ব্যক্তি পর্দা অনুসরণ করবে না, তার সাথে আপনি কি ব্যবহার করবেন এই বিষয়ে কি আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে? এক নম্বর কথা হলো যে আপনি মুহাম্মদ মুস্তাফা ইসলাম আরবের সে মদিনাতে, যেখানে তিনি প্রথমত মসজিদ কায়েম করে একটা সমাজ ব্যবস্থা কায়েম করলেন। আমি এটাকে পারিবারিক ব্যবস্থার মডেল, অর্থাৎ সেই সমাজটাকেই আমি পারিবারিক সমাজ বলেছি। সেই পারিবারিক সমাজের নেতা ছিলেন একজন, তিনি মুহাম্মদ ইসলাম। কিন্তু তিনি তো সেখানে যারা ইসলামকে অনুসরণ করে নাই তাদের জন্য, এবং কি যারা ইসলামকে অনুসরণ করে তাদের জন্য তো কোনো কঠোর ব্যবস্থা এরকম যে তুমি এটা মানতেই হবে, তোমাকে এটা চলতে হবে, না হলে তোমার উপর আক্রমণ হবে, এরকম কোনো কিছু কি তার জীবনে আছে? নাই। কিন্তু আবার এই যে অব্যবস্থাপনা, এটাও মদিনাতে ছিল না যে যা 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 খুশি করবে। তাহলে ছিলটা কি? সেখানে মুহাম্মদ মুস্তাফা ইসলামের নেতৃত্বে সে সমাজ এমন একটি সুশৃঙ্খল রূপ ধারণ করেছিল, সেই জাহেলিয়াতের অন্ধকার থেকে বের হয়ে সেখানে সে আলোর যে এক মহাবিচ্ছুরণ ঘটেছিল, সেখানে কোনো শক্তি প্রয়োগের দরকার হয়নি। মুহাম্মদ মুস্তাফা ইসলামের একক তাজাল্লিয়াত শক্তি যেটা ছিল, তার রুহানিয়াতের, তার পবিত্রতার শক্তি, সেই শক্তির প্রভাবেই সব মুসলমান, যারা মুসলমান হয়েছে তারা শতভাগ আনুগত্যশীল, এবং যা বলা হয়েছে একবার যার কানে দিয়া যা ঢুকেছে তার সে অনুসরণ করেছে, অনুকরণ করেছে। এখন আপনার সমাজে তো এরকম ব্যক্তি কে আছে যার ইচ্ছার বা যে আপনার কথা বলার পরে সবাই সে কথাকে শুনবে? এরকম কি কেউ আছে? তা তো নাই। কিন্তু তাইলে আপনাকে মুহাম্মদ মুস্তাফা ইসলামের শিক্ষা এবং তার দর্শন তত্ত্ব বুঝতে হবে। আপনি নিজেকে পবিত্র এবং স্বচ্ছ ওই মাত্রাই করবেন যে মাত্রায় করতে পারলে পরে মুহাম্মদ ইসলামের মতো একটা তাজাল্লি শক্তি আপনার মধ্যে তৈরি হবে, এবং সেই শক্তির প্রভাবে অন্যরা প্রভাবিত হবে। আপনি শক্তি প্রয়োগ করে না, এটা যেহেতু এভাবে সম্ভব না এবং এটা এভাবে হয় না, তাই আমি মুহাম্মদ ইসলামকেই এই জায়গায় সেট আপ করছি, অর্থাৎ পারিবারিক ব্যবস্থা দিয়ে। কিভাবে সেই সেট আপ? যে চিত্র আমি দেখালাম, সেখানে ওই ব্যবস্থাপনার মাধ্যমে, ব্যবস্থাপনার প্রথম কাজ হবে তার মহল্লার, তার পরিবারের, অর্থাৎ প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক পাড়া মহল্লার নিজের পরিবারগুলিতে তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবে। প্রথম মসজিদে আল্লাহর সামনে, একত্বের সামনে, আল্লাহর মহা তাজাল্লিয়াতের সামনে, মহা শক্তিধর প্রভুর সামনে একত্রিত হবে, এবং তাদের নেতা, আমাদের নেতা হবে মুহাম্মদ ইসলাম। তার চরিত্রিক বৈশিষ্ট্য, চরিত্রকে আমি অনুসরণ করব, যা আমি লিখেছি, যা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। এই চেতনা প্রথম আপনার মধ্যে, আমার মধ্যে আসতে হবে। এটা এখন আসবে কি করে? এটার জন্য একটা প্রোগ্রাম দরকার, এরকম এর জন্য একটা সামাজিক কাঠামো দরকার। এই সামাজিক কাঠামোর জন্য আমি পারিবারিক ব্যবস্থাটা আল্লাহ তাআলার ইচ্ছা মোতাবেক, আল্লাহ তাআলার শেখানো মোতাবেক আমি উপস্থাপন করতেছি। অর্থাৎ
প্রথম আমি একটা কাঠামো দাঁড় করাই মুহাম্মদ ইসলামের চারিত্রিক গুণাবলীগুলিকে ওই সমস্ত ওই 7-8 জন ব্যক্তি যারা নাকি পারিবারিক ব্যবস্থা দ্বারা নির্বাচিত হবে, তাদের মধ্যে তারা নিজেরা ধারণ করার চেষ্টা করবে এবং তারা সেই চরিত্রকে সেই নামে আল্লাহর একত্ব এবং মুহাম্মদ ইসলামের অনুসরণের নিজে কইরা এবং সবাইকে বারবারই কথা বলে যে আমরা মুহাম্মদ ইসলামকে অনুসরণ করব, আমরা আল্লাহকে, আল্লাহর একত্বকে ধারণ করব, আল্লাহ সর্বশক্তিমান, তার ইচ্ছা তার মধ্যে এবং মাধ্যমে সবকিছু হবে। আমি যা চাই, আমি যা করতে চাই, আমি শব্দ এখানে থাকবে না। এক আল্লাহ এবং আমার চলার, আমার রাস্তা, আমার নেতা একজন, তিনি মুহাম্মদ ইসলাম। আর মসজিদকে কেন্দ্র করে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণে এই ব্যবস্থাপনার যখন আপনার কায়েম হয়ে যাবে, তখন আপনার এই সমস্যার সমাধানের রাস্তা তৈরি হবে। যে কথাগুলি আমি নিচে লিখেছি অন্যান্য শর্তের মধ্যে, মানব জাতির বর্তমান যে সমস্যা আছে তার প্রকৃতি, সমস্যার রূপচিত্র, তারপরে মানুষের চিন্তা চেতনার জিনগত প্রভাব, জিন চরিত্র, মানুষের সামাজিক এবং পারিবারিক জীবনের সকল সমস্যার বিশ্লেষণ করতে হবে। কি দিয়ে বিশ্লেষণ করবে? মুহাম্মদ ইসলামের নামক সেই মহা শক্তিধর প্রতাপান্বিত যে মিরর গ্লাসটি, তার সামনে এগুলিকে তার ওইখানে রেখে ওই পর্দার মধ্যে আপনাকে এই জিনিসগুলি বিশ্লেষণ করতে হবে। আপনি কি করবেন কি করবেন না, আপনি, আমি বা আমরা যা মনে করি এটা দেওয়া হবে না। মনে করতে গেলেই মুহাম্মদ ইসলামকে লাগবে, আর মনে করতে গেলে আল্লাহর সাহায্য লাগবে। কি করব? অর্থাৎ আমরা এরকম ভাবে করব, এই কথাটুকু চলবে না। আমরা শুধু আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুসরণ করব, এটা হবে প্রথম মোটো। এরপরে আসেন আমি এই অনুসরণ করার জন্য কিভাবে কাজ চলবে। এখন যে সমস্যাকে আমি উপস্থাপন করলাম, এই সমস্যার সমাধানটা এখানে কিভাবে হবে। আমি ধরে নিলাম যে আমি একটা সমাজের এই সমাজ কাঠামোটা আমার দেশে আমি কমপ্লিট করে ফেলছি, ব্যবস্থাপনা দাঁড়ায় গেছে। এখন ওই সে 2 নারী ধূমপানকারী, সে নিশ্চয়ই কোনো একটা সমাজের, কোনো একটা পরিবারের, কোনো একটা মহল্লা বা পাড়া বা মসজিদ কেন্দ্রিক একটা সমাজের মধ্যে বাস করে। ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার জন্য গেছে, কিন্তু সে তার জন্মগত একটা স্থান আছে, ঠিকানা আছে, সেখানে তার পরিবার আছে, তার ব্যক্তিগত নিজেদের পরিবার, এবং সেই পরিবারের বৃহত্তর অংশ যদি এরকম হয় আমি যা বর্ণনা করলাম, সে মহল্লা পরিবার বা পাড়া পরিবার, সেখানে আপনি আসেন। আমার শিক্ষা, আমার ব্যবস্থা বা আমার এই নীতিমালার মধ্যে কথা বলা আছে যে এই যে অপরাধ সে করেছে, আমি যদি এটাকে অপরাধ ধরেই নিই যে সে বেপরদা করছে, এটা একটা অপরাধ, সে ধূমপান করছে, এটা একটা অপরাধ, সামাজিক অপরাধ, কিন্তু আমি রাস্তার মধ্যে তাকে কোনোভাবেই তাকে চার্জ করতে, মানে তার উপরে আমি চড়া হইতে পারি না। এটা মুহাম্মদ ইসলামের জীবন শিক্ষার সাথে কখনো কোনোভাবে এটাকে যাবে না। তাহলে কি করবেন? আমি যে সিস্টেমটা অনুসরণ করতে বলছি সেটা হলো ওই পাড়া মহল্লার, প্রত্যেকটা পাড়া মহল্লার থেকে প্রত্যেকটা ব্যক্তি তার পরিচয়পত্র বহন করবে তার সাথে। অর্থাৎ এই যে 7-8 জন দিয়ে যে ব্যবস্থাপনাটা আমি চালু করলাম, এবং সেখানে যেই বয়স ভিত্তিক আরো যে অঙ্গ সংগঠনগুলি তৈরি করলাম, সবাই মিলে একটা সুসংগঠিত পরিবার। এই পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে একটা করে পরিচয়পত্র থাকবে, যে সেই পরিচয়পত্রতে তার নিজের পরিবার এবং তার মহল্লা পরিবার বা পাড়া পরিবার, তার স্থানীয় পরিবারের সমস্ত ডাটা তথ্য থাকবে। আপনি যা এখানে অপছন্দ করেছেন বা আপনি যেখানে তাকে এই অনিয়ম করতে দেখছেন,
অনিয়মই যদি আমি মনে করি, এখন যদিও এই প্রচলিত আইনে এটাকে অনিয়ম বলা যাবে না, কারণ প্রচলিত আইনে কোনো নারী ধূমপান করতে পারবে না এরকম কোনো আইন নেই দেশে। আর যেহেতু ইসলামিক রাষ্ট্র নাই, কাজেই এখানে এই ধরনের কোনো চিন্তা করার সুযোগই নেই। এরপরে যদি আমি এখন যে পারিবারিক ব্যবস্থাতে যখন আসবো, তখন ওই নারীর ওই পরিচয়পত্রটুকু আমি শুধু তার কাছ থেকে জানতে পারবো, এবং সেটা সে ওপেনলি দেখাইতে বাধ্য থাকবে। এটা রাষ্ট্রীয় কাঠামোতে আইনের বিধানের মধ্যে প্রথম আনতে হবে, তাও আনতে হবে একবার সাংবিধানিকভাবে। পার্লামেন্টের নির্বাচিত রাষ্ট্র কাঠামো নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আইন প্রণয়ন করে, এর আগ পর্যন্ত আমি মনে করলেই কিছু করতে পারবো না। আর সেই নির্বাচিত প্রতিনিধিগণ শুধু সেই আইন তৈরি করতে পারবে যে আইন জনগণ চাবে, তাও 70% জনগণ যেটা চাবে। আমি এইগুলির উপরে ব্যাখ্যা দিয়ে আসছি এবং আমার তত্ত্বগুলি দেওয়া আছে। এই সিস্টেমে যখন আপনি পাড়া মহল্লা পরিবার তৈরি করলেন, সেখানে যে পরিচয়পত্র সে নিয়ে যখন সে যদি রাস্তায় আসবে, স্কুলে যাবে, কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, খেলার মাঠে যাবে, যাই সে করুক, সেখানে যদি আপনি দেখেন, অর্থাৎ আগে বিধিবিধান তৈরি করে আসতে হবে পারিবারিক, যে আমরা কিভাবে আমাদের সমাজ আমাদের রাষ্ট্র চালাবো, সেই রাষ্ট্রের সে বিধিবিধানের লঙ্ঘন কোথাও সে হচ্ছে, তখন আপনি বা আমি না, পুলিশ বা ম্যাজিস্ট্রেট কেউ তাকে কিছুই করতে পারবে না। শুধু তার কাছ থেকে তার সে পরিচয় ঠিকানাটুকু নিয়ে তার বিরুদ্ধে একটি অভিযোগ পুলিশের মাধ্যমে হোক, নিরাপত্তা বিভাগের মাধ্যমে হোক, অথবা সরাসরি হোক, সে তার নির্দিষ্ট পরিবারে নির্দিষ্ট ঠিকানায় সে আনে সে অভিযোগটা জমা দিবে। আর এখনকার ব্যবস্থা যেহেতু আল্লাহ তাআলার এই ডিজিটাল প্রক্রিয়া আল্লাহ তাআলা নিয়ে আসছে পৃথিবীতে, আপনি যে কোনো জায়গাতে দাঁড়ায় তাকেই তার ছবি সহ ভিডিও সহ তাকে সমস্ত তথ্য দিয়ে আপনি সেখানে উপস্থাপন করে দিতে পারবেন কয়েক মিনিটের মধ্যে, যে তোমাদের এই মেয়ে বা এই শিক্ষার্থী, এই তার পরিচয়, এই হলো আমরা এখানে ভিডিও ধারণ করেছি, সে এই কাজ করেছে, সে ধূমপান করেছে, যা আমাদের সামাজিক সৌন্দর্য, সামাজিক নিরাপত্তা, সামাজিক বিধিবিধানের লঙ্ঘন। আপনি এই অভিযোগটুকু সেখানে পৌঁছায় যাওয়ার সাথে সাথে আপনার, যদি আপনি পুলিশের মাধ্যমে সেখানে যোগ করেন, তাহলে পুলিশও তাকে যদি কোনো কারণে যে কোনো অপরাধে, শুধু একটাও কথা বললাম, আরো যে কোনো অপরাধে তাকে যদি পুলিশ হাতে হ্যান্ডওভার করা হয়, পুলিশ যদি তাকে অ্যারেস্ট করে, সেও এই পুলিশও তাকে নিয়ে যাবে সেই তার নিজের জন্মগত স্থান, যেটা যে পরিবারের সে সদস্য, যে পাড়া মহল্লার সে সদস্য, সেখানে তাকে নিয়ে যাবে এবং তাদের কাছে অভিযোগ সহ তাকে সেখানে সাবমিট করবে। আর যখন তা করবে তখন সেখানে তার ফয়সালা, বিচার কার্য যা হওয়ার তা হবে। সেটা কিভাবে হবে, কেন হবে না, এইগুলি বিশাল বিষয় আমি আমার অনেক বক্তব্যতে বলে আসছি। এখন যেহেতু এই বিষয়টা বড় হয়ে গেছে, আমি শুধু গাইডলাইনটুকু এখানে দিলাম, যে আপনি সমস্যা যা আছে সমস্ত সমস্যার কে চিত্রায়িত করে, চিহ্নিত করে পারিবারিক ব্যবস্থার মাধ্যমে সাধারণ জনগণের 70% জনগণের সমর্থন নিয়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পার্লামেন্টারিয়াল ভাবে যে আইন প্রণয়নের যে ব্যবস্থা আছে, সে আইন প্রথম তৈরি করে নিতে হবে। সে আইনের অধীন আপনার দায়িত্ব হবে, যে কোনো নাগরিকের দায়িত্ব হবে, যে কোনো ব্যক্তির দায়িত্ব হবে, যে সে অন্যায় বা অনিয়ম করতে দেখবে, সে অন্যায় অনিয়মকে সে নিজে প্রতিরোধ করতে যাবে। প্রতিরোধের নিয়ম, প্রতিরোধ হবে নিয়ম সে পুলিশের মাধ্যমে, অথবা পুলিশ ছাড়া হলো সে একটি ভিডিও চিত্র তৈরি করে তার পরিচয়পত্র দিয়ে
তার যে কমপ্লেন, তার যে পাড়া মহল্লা, তার যে পরিবার, সেখানে সেই কমপ্লেনটা সাথে সাথে করে দিবে, আর দেওয়ার সাথে সাথে সেখানে তার কার্য শুরু হয়ে যাবে। অর্থাৎ সেই পাড়া মহল্লার যারা ব্যবস্থাপনা আছে তারা তাকে ডেকে নিয়ে তার সাথে তার জন্য তার শাস্তি যা হওয়া দরকার, বা তাকে কি ধরনের শাস্তি দিবে, কি করবে না করবে, সমস্ত কিছু আইন কানুনের মধ্যে বর্ণিত থাকবে। সেগুলি তৈরি করে আসতে হবে পারিবারিক ব্যবস্থা দিয়ে। তখন এইগুলি সেখানে প্রয়োগ করবে ওই পাড়া মহল্লার ওই ব্যবস্থাপনা পরিষদ। আর পরিষদ যদি তার কোনো রকমের ভুল করে, আর যদি তার যদি সমস্যা হয়, তাহলে পুরা মহল্লাবাসী পাড়াবাসীকে সে একত্রিত করে, সমন্বিত করে মসজিদে একত্রিত হয়ে তার সমস্যার সমাধানের জন্য পরামর্শ করবে। আমি এই যে একটি ঘটনাকে নিয়ে আমি যে কথাগুলি বললাম, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা সমস্যা, প্রত্যেকটা বিষয়ের প্রক্রিয়াটা হবে এই পাড়া মহল্লাতে তার নিজের যে ঠিকানা, মূল ঠিকানা, জন্মগত স্থান, যেখানে সে বড় হয়েছে, যেখানে তার আসল ঠিকানা, সেখানে তাকে সেই জায়গাতে তাকে পৌঁছায় দিতে হবে, যে কোনো অপরাধ করুক, আর অপরাধের সমস্ত তথ্য সেখানে উপস্থাপন করতে। আর সেই তথ্য উপস্থাপন করবে একজন ব্যক্তি উপস্থাপন করতে পারবে, যে কোনো ব্যক্তি, যে এই দেশের নাগরিক। আবার প্রপার চ্যানেল, অর্থাৎ ব্যবস্থাপনা পুলিশি ব্যবস্থাপনার মাধ্যমে করতে পারবে। আর পুলিশি ব্যবস্থাপনার মাধ্যমে করলে পুলিশ যদি তাকে যে কোনো জায়গা থেকে অ্যারেস্টও করে, আমার সেই পারিবারিক ব্যবস্থাতে পরিষ্কারভাবে বলা আছে, সে এই ব্যক্তিকে, যাকে সে যে কোনো অপরাধে অ্যারেস্ট করার পর, নিরাপত্তা হেফাজতে নেওয়ার পর, সে প্রথম, এখন প্রচলিত ব্যবস্থা হলে কোর্টে নিয়ে যাবে না, আমার পারিবারিক ব্যবস্থাতে সে তার পরিবারে নিয়ে যাবে, সেখানে একটা কোর্ট বসবে। অর্থাৎ পারিবারিক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি বিচারালয়, বিচার ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠিত করবে, সেখানে তার বিচার হবে, এবং সেই বিচার কার্য সম্পাদন করার পর, রায়ের পর, সেটা তার পরিবার, একবারে তার যে ব্যক্তি অপরাধ করছে তার নিজের পরিবারের মধ্যে দায়িত্ব হবে সেই শাস্তিকে এক্সিকিউশন করা, এবং ওই পরিবারের এই শাস্তি পালন, ওই ব্যক্তির উপর শাস্তিকে কার্যকরী করার জন্য যদি সাহায্য চায়, তাইলে পাড়াবাসী, মহল্লাবাসী তাকে সাহায্য করবে। অথবা যদি সে পরিবার করতে তা এই শাস্তি, এই ব্যবস্থাকে কার্যকরী করতে অনীহা প্রদর্শন করে, তাইলে পাড়াবাসী, মহল্লাবাসী তার ব্যবস্থাপনা সহ, প্রয়োজনে পুলিশ প্রশাসনের সহযোগিতা সহ তার উপরে সে শাস্তি এক্সিকিউশন করে। অর্থাৎ একটি নির্দিষ্ট নিরাপদ সুষ্ঠু সিস্টেমে আসতে হবে। আপনি বা আমি কোনো একটা বিষয়কে অপরাধ মনে করলাম, আর আমি সাথে সাথে সেটার প্রতিকারের জন্য আমি আরেকটি অপরাধ শুরু করে দিব, যা এখন হচ্ছে সমাজে, এটা কোনো সমাধান না, এটা সমস্যার বৃদ্ধি। আর এই যে সমস্যার এই যে রূপচিত্র দাঁড়াইছে, এটা আল্লাহ তাআলার মহাপরিগ্রামের বাইরে দাঁড়ায়। কারণ এই সমস্যা পৃথিবীব্যাপী, এই যে আজকে গাজাতে যে অন্যায় নির্যাতন চলছে, ফিলিস্তিনিদের উপর যে অন্যায় নির্যাতন চলছে, এই পৃথিবীর আরো বহু অঞ্চলে যে অন্যায় নির্যাতন চলছে, কারা করে? যাদের সামাজিক বা আর্থিক এবং সামরিক বা রাষ্ট্রীয় শক্তি আছে। এই সমস্ত কিছুকে আপনি সমাধান করবেন নিবিড় এবং নির্ভেজাল সমাধান, 100% শান্তিপূর্ণ, ন্যায়সঙ্গত পারিবারিক ব্যবস্থার মাধ্যমে। অর্থাৎ বিশ্ব পরিবার, মানুষের একটা বিশ্ব পরিবার গড়তে হবে। আমি এইগুলি আমার বইয়ে লিখেছি, আর আমি আমার লেকচারগুলিতে বিভিন্ন জায়গাতে আমি বিভিন্ন বিষয়ের উপর উপস্থাপন করেছি।
ঠিক আছে বন্ধুগণ, আমি এখন এটা তো অনেক লম্বা করে ফেলছি, কারণ আমি এখানে থামার মতো আমার সুযোগ ছিল না, কারণ বিষয়টাকে এক জায়গায় এন্ডিং পজিশনে না নিয়ে যাওয়ার পর্যন্ত এখানে থামার সুযোগ ছিল না। তাই এটা অনেক লম্বা হয়ে গেছে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন এবং আমরা আরো সহজ এবং সরল পথে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে থেমে গেলাম।